হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে ডব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজির একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব এবং কয়েকটা পয়েন্ট আলোচনা করব যে কেন তোমরা এটা চুজ করবে, ওয়াই টু চুজ, কারা কারা চুজ করতে পারবে। আর্টস থেকেও কিন্তু ফিজিওলজি নিয়ে পড়ছে, ঠিক আছে। ওয়াই সো ইজি, কেন এটা খুব সহজ, ওয়াই সো স্কোরিং, এটা কেন খুব স্কোরিং, আর শর্ট টাইম সিলেবাস, খুব কম সময়ে কিন্তু তোমরা এই সিলেবাসটা কভার করতে পারবে। তো প্রথমে বলি যে ওয়াই টু চুজ, কেন এটা চুজ করবে। দেখো, এটা চুজ করার পেছনে খুব শর্টে আমি বলবো এই জায়গাটা, কারণ এরপর আমি একটা ক্লাসও করাবো। চুজ করার একটাই কারণ, প্রথম কথা হলো সিলেবাস কম, দ্বিতীয় কথা হলো কারোর যদি বায়োলজি ভালো লাগে আর নিজের বডি সম্বন্ধে জানতে ভালো লাগে, সে অনায়াসে এটা চুজ করতে পারবে এবং খুব ইন্টারেস্ট নিয়ে কিন্তু পড়তে পারবে এই ব্যাপারটার জন্য। আর কি, এটার যে কোশ্চেন প্যাটার্ন তোমরা দেখতে পাবে, এখানে প্রচুর শর্ট কোশ্চেন আসে এবং এই জন্য কিন্তু এটা খুব স্কোরিং। 2 মার্কস 3 মার্কস লিখলে ফুল মার্কস, নাম্বার কাটার কিন্তু কোনো জায়গা নেই, প্রচুর শর্ট কোশ্চেন আসে। ওয়াই সো ইজি, ইজি এই কারণে যদি বায়োলজি ভালোবাসো, নিজের বডিকে জানতে ভালোবাসো, ঠিক আছে, তাহলে এটা তোমার কাছে ইজি। যদি নিজের শরীর সম্বন্ধে জানার কোনো ইন্টারেস্ট না থাকে, আমার বডিতে কি হচ্ছে, আমার হার্ট কিভাবে কাজ করছে, কোন হরমোন কিভাবে কাজ করছে, আমার ব্রেন কিভাবে কাজ করছে, নার্ভ কিভাবে কাজ করছে, এগুলো যদি জানার ইচ্ছা না থাকে তাহলে কঠিন। যদি জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এটা খুব ইজি, ঠিক আছে। খুব ইজি ইজি চ্যাপ্টার কিন্তু এর মধ্যে ইনক্লুড রয়েছে। স্কোরিং কেন, এটা তো বললাম, প্রচুর নাম্বার ডিভিশন থাকে, 2 3 1 মার্কস 4 মার্কস 5 মার্কস এর এরকম কোশ্চেন, ছবি আঁকার জায়গা থাকে, ফ্লোচার্ট দেওয়ার জায়গা থাকে, যার জন্য কিন্তু ফিজিওলজি খুব স্কোরিং। অলরেডি এ টু জেড পরীক্ষা থেকে কিন্তু দুজন কিন্তু গ্রুপ এ গ্রুপ বি তে কিন্তু র্যাঙ্ক করেছে, তাদের ইন্টারভিউ দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু গিয়ে চেক করতে পারো। শর্ট টাইম সিলেবাস, যারা চাইছো খুব অল্প সময়ের মধ্যে সিলেবাসটা শেষ করতে, যারা চাইছো অপশনাল চেঞ্জ করবে, কি করে কোন সিলেবাস কোনটা নিলে অল্প সময়ের মধ্যে শেষ হবে, তো আমি বলবো ফিজিওলজি দেখতে পারো ট্রাই করে, একটু নিজেরা অ্যানালিসিস করে, ঠিক আছে। তো এটা কিন্তু খুব অল্প সময়ে সিলেবাস শেষ করতে পারবে, কারণ বায়োলজির মধ্যে সব থেকে কম সিলেবাস কিন্তু ফিজিওলজিতে রয়েছে, ঠিক আছে। চলো দেরি করবো না, একটু ফাস্ট বললাম আমি। আজকে আমরা একটা ক্লাস দেখবো। ক্লাসটা কি, ক্লাসটা হলো দেখো, রেসপিরেশন দ্য মেকানিজম অফ লাইফ, ঠিক আছে। The process that allows living organisms to sustain themselves by taking in oxygen and releasing carbon dioxide. তো এটা কি, রেসপিরেশন হলো একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে একটা লিভিং অর্গানিজম বেঁচে থাকে, ঠিক আছে। এই প্রসেসে কি হয়, অক্সিজেনটা ভেতরে যায়, কার্বন ডাই অক্সাইডটা বাইরে বেরিয়ে আসে, এইটুকু হলো এই প্রসেসের মধ্যে হয়, ঠিক আছে। এটাকে বলছে হলো রেসপিরেশন। দেখো, ইনহেলেশন, অক্সিজেন ইন, ইনহেলেশনে কি হচ্ছে, অক্সিজেন ইন হচ্ছে। তো যখন অক্সিজেনটা ভেতরে প্রবেশ করে কি হয়, ডায়াফ্রাম কন্ট্রাক্টস, ফ্ল্যাটেন্স এন্ড এক্সপ্যান্ড দ্য চেস্ট ক্যাভিটি। এই যে দেখতে পাচ্ছ, এটা ডায়াফ্রাম, এটা কি হয়, কন্ট্রাক্ট করে, সংকুচিত হয়ে যাচ্ছে, ঠিক আছে, নিচের দিকে নেমে যাচ্ছে সংকুচিত হয়ে। তখন চেস্ট ক্যাভিটিটা কি হয়, বড় হয়ে যায়। যখনই চেস্ট ক্যাভিটিটা বড় হয়ে যায় তখন প্রচুর পরিমাণে বাতাস ঢুকতে পারে। আবার যখন এক্সালেশন হয়, বাইরে বেরিয়ে যায়, তখন ডায়াফ্রামটা কি হয়, রিল্যাক্স হয়ে যায়, ঠিক আছে। রিল্যাক্স হয়ে গেলে কি হয়, চেস্ট ক্যাভিটিটা এখানে ছোট হয়ে যায়, এটা প্রেসার দেয় এবং এয়ারটা কিন্তু বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে। এটা হলো ডায়াফ্রামের কন্ট্রাকশন। এখানে দেখো কি বলেছে, এয়ার প্রেসার ডিক্রিজেস, বলেছে লোয়ার প্রেসার ইনসাইড লাংস ড্রজ ইন এয়ার। যখনই এই যে লাংস দেখতে পাচ্ছ, লাংস এর মধ্যে কি হয়, এয়ার প্রেসারটা কমে যায়, তখন এটা বাইরের থেকে হাওয়া টানে। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি মানে আমরা নিচ্ছি তা না, এটার ভেতরে অনেক কিছু মেকানিজম হচ্ছে আমাদের বডিতে। সরি, এই যে ফুসফুসটা, আমাদের লাংস, ফুসফুসটা কি হচ্ছে, ফুসফুসের মধ্যে প্রেসার কমে যাচ্ছে। যখনই হাওয়ার প্রেসার কমে যাচ্ছে তখন বাইরের থেকে এয়ারটা ভেতরে প্রবেশ করছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, এয়ার ড্রন ইন, ভেতরে প্রবেশ করছে। আচ্ছা, আর এটা হলো কি, এয়ার ফোর্সড আউট। যখন এয়ার খুব বেশি প্রেসার হয়ে যাচ্ছে তখন ডায়াফ্রামটা কি হচ্ছে, রিল্যাক্স করছে, চেস্ট ক্যাভিটির জায়গা কমছে, মানে কন্ট্রাকশন হচ্ছে, এয়ারটা বাইরে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো আশা করি। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি নেক্সট ভিডিওতে আবার কিন্তু তোমাদের ডাউটসটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবারে বলে রাখি, তোমাদের ডব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজির অনলাইন ব্যাচ কিন্তু বহু দিন ধরে, দিন বলবো না, বহু বছর ধরে চলছে, ঠিক আছে। অনলাইন ক্লাসে কিন্তু সপ্তাহে একদিন করে তোমাদের ক্লাস হচ্ছে, যদি তোমরা মান্থলি ক্লাসে জয়েন করো। আর যদি ফুল নোটস নাও তাহলে 2 থেকে 3টে ক্লাস তোমরা পাবে, মানে যতগুলো ব্যাচ চলবে ততগুলো ব্যাচেই তোমরা ক্লাস করতে পারবে, কোনো লিমিটেশন নেই, যতদিন ইচ্ছা করতে পারবে। যতদিন না তুমি চাকরি পাচ্ছ ততদিন তুমি কিন্তু এই ক্লাসটা করতে পারবে, ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে লাইফ টাইম ফ্রি ক্লাস, আর কি,
নোটস কিন্তু বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই পেয়ে যাবে, বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সনেই কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে। লাইভ ক্লাস পাচ্ছ, প্লাস যদি কোনো কারণে ক্লাস মিস যায় সেই ক্লাসের কিন্তু রেকর্ডিংও তোমরা পেয়ে যাচ্ছ। এটা হলো অনলাইন ক্লাসের ডিটেলস। এবারে দেখো এক্সালেশন। এক্সালেশনে কি হয়, CO2 আউট, মানে কার্বন ডাই অক্সাইডটা বাইরে বেরিয়ে যাচ্ছে। ইন্সপিরেশনে এয়ারটা ঢুকছে, এক্সপিরেশনে এয়ারটা বেরিয়ে যাচ্ছে। ডায়াফ্রাম রিল্যাক্সেস, যেটা বললাম একটু আগে, বলেছে রিটার্নস টু ইজ ডোম শেপ রিডিউসিং দ্য ভলিউম অফ দ্য চেস্ট ক্যাভিটি। ডায়াফ্রামটা কি করে, আবার এরকম একটা ডোম শেপে চলে আসে এবং রিডিউস করে দেয় কি, চেস্ট ক্যাভিটি, মানে আমাদের যে বক্ষ খাঁচা আমরা যেটাকে বলি সেটার যে জায়গাটা সেটাকে রিডিউস করে দেয়। দিস রিল্যাক্সেশন ইজ আ প্যাসিভ প্রসেস। এটা কি একটা প্যাসিভ প্রসেস, মিনিং ইট ডাজ নট রিকোয়ার্ড এনার্জি এক্সপেন্ডিচার। এই যে রিল্যাক্সেশনটা হচ্ছে, ডায়াফ্রামের রিল্যাক্সেশন, এটা একটা প্যাসিভ প্রসেস। কেন, এটাতে কোনো রকম কিন্তু শক্তির প্রয়োজন হচ্ছে না। নেক্সট কি বলেছে, দ্য ইলাস্টিক রিকয়েল অফ দি লাংস অ্যান্ড চেস্ট ওয়াল কন্ট্রিবিউটস সিগনিফিকেন্টলি টু দিস ডিক্রিজ ইন ভলিউম, হেল্পিং টু এক্সপেল দ্য এয়ার। ঠিক আছে, এই যে ইলাস্টিক রিকয়েল অফ দ্য লাংটা যে বাড়ছে আবার কমছে, এই যে ইলাস্টিসিটিটা, এই ইলাস্টিসিটিটা কি করছে, চেস্ট ওয়ালকে কন্ট্রিবিউট করছে কি করতে, ডিক্রিজ দ্য ভলিউম অ্যান্ড হেল্পিং ইন এক্সপেল দ্য এয়ার। ঠিক আছে, ভলিউমটাকে ডিক্রিজ করতে হেল্প করছে এবং এয়ারটাকে এক্সপেল করতে হেল্প করছে। বুঝতে পেরেছো? তোমাদের ক্লাসে কিন্তু এরকম লাইন বাই লাইন পড়েই কিন্তু বুঝিয়ে দেওয়া হয়। কোনো নোটস যদি তোমরা বুঝতে কোনো নোটস যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারবে। এমন না যে রাত 2টোর সময় পড়ছি এত রাতে ম্যামকে মেসেজ করবো, ওরকম কোনো ব্যাপার না। পড়ার সময় অসুবিধা হতেই পারে, যখনই অসুবিধা হবে নোটসটার স্ক্রিনশট নেবে, নিয়ে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে যে ম্যাম এই জায়গাটা বুঝতে পারিনি। আমি ধরো সকালে উঠে দেখলাম, দেখে আমি তোমাকে রিপ্লাই করে দেবো। প্রত্যেকটা স্টুডেন্টকে আমার এই কথা বলা থাকে, আমি ইউটিউব ক্লাসেও বলে দিলাম, যারা যারা ক্লাসে জয়েন করবে 24 আওয়ার্স কিন্তু তোমরা সহযোগিতা পাবে। ঠিক আছে, মানে অত রাতে যদি আমি জেগে থাকি আমি তখনই রিপ্লাই করে দেবো, না হলে পরের দিন তোমরা রিপ্লাই পেয়ে যাবে। ঠিক আছে, এমন না যে ক্লাসের টাইমেই তোমাদের জিজ্ঞেস করতে হবে, কারণ তোমার প্রবলেম হলো আজকে তুমি 1 সপ্তাহ পরে গিয়ে জিজ্ঞেস করবে, এটা তো হতে পারে না। তোমার প্রবলেম হলে পার্সোনালি আমার সঙ্গে কথা বলে তোমরা কিন্তু প্রবলেমটাকে সর্ট আউট করে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এয়ার প্রেশার ইনক্রিজেস, যেটাকে বললাম, বলেছে অ্যাজ দ্য চেস্ট ক্যাভিটি ভলিউম ডিক্রিজেস, যখন চেস্ট ক্যাভিটির ভলিউমটা ডিক্রিজ করে যাচ্ছে, এয়ার প্রেশার ইনসাইড দ্য লাং ইনক্রিজেস। চেস্ট ক্যাভিটির ভলিউমটা ডিক্রিজ করলে কি হচ্ছে, এয়ার প্রেশার ইনসাইড দ্য লাং বেড়ে যাচ্ছে, ইনক্রিজ হয়ে যাচ্ছে। দিস হায়ার প্রেশার বিকামস গ্রেটার দ্যান দ্য অ্যাটমসফেরিক প্রেশার। এবার এই প্রেশারটা এত বেড়ে যাচ্ছে যে আমাদের পরিবেশের যে প্রেশার তার থেকে এটার প্রেশার কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। This pressure difference creates a gradient forcing air out of the lungs through the trachea and nasal passage or mouth. এবার এই যে একটা প্রেশার গ্রেডিয়েন্টের চেঞ্জ, আমরা কি জানি, ধরো আমি জল দিয়ে বোঝাই, এখানে এতটা জল, এখানে নিচে এটাতে ধরো অল্প জল, তাহলে কি হবে, ওয়াটার ফ্লোটা কি হবে, উপর থেকে নিচের দিকে হবে। এবারে বাইরের এয়ারের প্রেশারটা বেশি, ভেতরের এয়ারের প্রেশারটা কম, তখন কি হচ্ছে, বাইরে থেকে এয়ার প্রেশারটা এসে দুটো ইকুইলিব্রিয়ামে আসছে। আবার যখন তোমার মানে ভেতরের এয়ার প্রেশারটা বেড়ে গেল, বাইরের এয়ার প্রেশার কম, বডি সবসময় আমাদের কি চাই, ইকুইলিব্রিয়ামে থাকতে। বডি তখন কি করবে, কিছুটা এয়ার বার করে দেবে, দিয়ে অ্যাটমসফিয়ারের সঙ্গে ইকুয়াল প্রেশারে চলে আসবে। তাহলে যখন ভেতরের এয়ার প্রেশার বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে, এয়ার বাইরে বার করে দিচ্ছে, মানে আমরা নিঃশ্বাস ছাড়ছি। আর যখন ভেতরের এয়ার প্রেশার কমে যাচ্ছে তখন বাইরে থেকে এয়ার ভেতরে প্রবেশ করছে। আশা করি বুঝতে পেরেছো। অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। ক্লাসটা ভালো লাগলে কিন্তু প্রত্যেকে লাইক করে দিও। আচ্ছা বলেছে দিস প্রেশার, এটা গেল। The exhalation process continues until the pressure inside the lung equalizes the atmospheric pressure, যেটা আমি বললাম ইকুইলিব্রিয়ামে থাকতে চায়, যতক্ষণ না পর্যন্ত অ্যাটমসফেরিক প্রেশারের সঙ্গে ইকুইলিব্রিয়ামে আসছে ততক্ষণ কিন্তু এক্সালেশনটা চলতে থাকে। ঠিক আছে, এবারে দেখো এই যে এয়ারটা যাচ্ছে, এয়ারটা যাওয়ার পরে কি হচ্ছে, একটা গ্যাসাস এক্সচেঞ্জ ঘটছে। এটা দেখতে পাচ্ছ একটা অ্যালভিওলির ছবি। এই যে এয়ারটা এখান থেকে আসছে, আসার পরে কি হচ্ছে, অক্সিজেনটা এই ব্লাডে চলে যাচ্ছে, ব্লাডের আরবিসির মধ্যে রয়েছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের সঙ্গে অক্সি হিমোগ্লোবিন ফর্ম করে হিমোগ্লোবিনের সঙ্গে অ্যাটাচ হচ্ছে। আবার এখান থেকে বাইকার্বনেট ফরম্যাটে আসছে হলো
CO2 এসে এখান থেকে ব্যাপন প্রক্রিয়ায় CO2 উৎপন্ন, CO2টা অ্যালভিওলিতে আসছে এবং এখান থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো এটা কিন্তু হলো তোমাদের অ্যালভিওলিতে কি কি কাজ ঘটছে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো গ্যাস এক্সচেঞ্জ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড। অ্যালভিওলিতে কি বলেছে, টিনি এয়ার স্যাক্স ইন দ্য লাংস, লাংসের মধ্যে কি ছোট ছোট এয়ার স্যাক্স মানে বায়ু থলি রয়েছে, ওয়ার গ্যাস এক্সচেঞ্জ টেক প্লেস, যেখানে এই যে গ্যাসের এক্সচেঞ্জ এটা ঘটে। 2 নাম্বার CO2 ডিফিউশন, যেটা বললাম ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড মুভস ফ্রম দ্য ব্লাড ইনটু দ্য অ্যালভিওলি টু বি এক্সালটেড, ঠিক আছে, ব্লাডের থেকে কার্বন ডাই অক্সাইডটা কোথায় চলে আসছে, অ্যালভিওলিতে। অক্সিজেন ডিফিউশন, অক্সিজেন মুভস ফ্রম দ্য অ্যালভিওলি, অ্যালভিওলি থেকে মুভ করছে কোথায়, ইনটু দ্য ব্লাড স্ট্রিম ক্যারিড বাই দি রেড ব্লাড সেল, মানে কি রেড ব্লাড সেলের মধ্যে কি রয়েছে, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের সঙ্গে বন্ড ফর্ম করে কি করছে, অক্সি হিমোগ্লোবিন ফরম্যাটে রক্ত দিয়ে কিন্তু প্রবাহিত হয়ে বডির যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে পৌঁছে যাচ্ছে। নেক্সট দেখো বলেছে সেলুলার রেসপিরেশন, আরেক ধরনের রেসপিরেশন আমাদের হয় সেটা হলো কি কোষীয় শ্বসন বলি। এই যে এতক্ষণ যে রেসপিরেশনটা তোমরা পড়লে, ঠিক আছে, যে আগেরটা এটা এইটা, এই রেসপিরেশনটা কি বাইরের পরিবেশের সঙ্গে হচ্ছে। আর একটা রেসপিরেশন হয় আমাদের কোষের মধ্যে, যেটাকে আমরা বলছি কোষীয় শ্বসন। তো কোষীয় শ্বসনে কি হয় দেখো, প্রথমে দেখো আসছে গ্লাইকোলাইসিস, কোষীয় শ্বসনের প্রথমে আসছে কি গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে কি হয় দেখো, গ্লুকোজ ইজ ব্রোকেন ডাউন, গ্লুকোজ ভেঙে যায়, ভেঙে কি করে, ইনটু পাইরুভেট ইন দ্য সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে কি উৎপন্ন করছে, পাইরুভেট, ইয়েল্ডিং আ স্মল অ্যামাউন্ট অফ এটিপি, এবং খুব অল্প পরিমাণে এটিপি উৎপন্ন হচ্ছে। 2 নাম্বার দেখো পাইরুভেট অক্সিডেশন, পাইরুভেট অক্সিডেশনে কি হচ্ছে, পাইরুভেট এন্টার্স দি মাইটোকন্ড্রিয়া, এবার পাইরুভেট গুলো কি করলো, মাইটোকন্ড্রিয়াতে চলে আসলো, এন্ড ইট কনভার্টেড ইনটু অ্যাসিটাইল কোয়ে, এবং কিসে কনভার্ট হয়ে গেল, অ্যাসিটাইল কোয়ে, রিলিজিং কার্বন ডাই অক্সাইড, এবং কি রিলিজ করলো, কার্বন ডাই অক্সাইড রিলিজ করলো। ক্রেবস সাইকেল পরপর একদম সিকোয়েন্সিয়ালি, তাহলে গ্লুকোজ থেকে ভেঙে কি পেলাম আমরা, পাইরুভেট, পাইরুভেটের তারপরে কি হলো, অক্সিডেশন হলো, হয়ে কি তৈরি হলো, অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে এবার কোথায় চলে আসবে, TCA সাইকেলে। দেখো ক্রেবস সাইকেল বা সাইট্রিক অ্যাসিড সাইকেল, অ্যাসিটাইল কোয়ে ইজ অক্সিডাইজড, অ্যাসিটাইল কোয়েটা এবার কি হচ্ছে, তার জারণ ঘটছে, জেনারেটিং মোর এটিপি, প্রচুর পরিমাণে এটিপি তৈরি হচ্ছে, NADH and FADH2, কার্বন ডাই অক্সাইড ইজ রিলিজড অ্যাজ আ বাই প্রোডাক্ট, এখানে বাই প্রোডাক্ট হিসেবে কি রিলিজ হচ্ছে, কার্বন ডাই অক্সাইড রিলিজ হচ্ছে। এবারে দেখো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, এই যে NADH আর FADH2 পেলে, এটা এবার কি হবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে চলে আসবে, ঠিক আছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট ফ্রম electrons from NADH and FADH2 are passed along a chain of protein complex, এটা এবার পাস করছে কি, এটা প্রোটিন কমপ্লেক্স দিয়ে পাস করছে, creating a proton gradient that drive ATP synthesis, এবং এটা কিসে হেল্প করছে, ATP সিনথেসিসে কিন্তু হেল্প করছে। এরপর আসছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, দেখো অক্সিজেন অ্যাক্টস অ্যাজ দ্য ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর, এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, এবার ইলেকট্রন গুলো কি হবে, অ্যাকসেপ্ট করবে কে, অক্সিজেন, ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর ফর্মিং ওয়াটার, অক্সিজেন গুলো এবার কি করছে, ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করছে, করে এবার কি ফর্ম করতে হেল্প করছে, ওয়াটার। দ্য প্রোটন গ্রেডিয়েন্ট পাওয়ার্স এটিপি সিনথেস, এটিপি সিনথেস হলো এনজাইম, প্রোডিউস আ লার্জ অ্যামাউন্ট অফ এটিপি, দ্য সেলস মেইন এনার্জি কারেন্সি, প্রচুর পরিমাণে এটিপিটা তৈরি হচ্ছে, এবং এটা কি একটা কোষের মূল শক্তির উৎস, ঠিক আছে, বোঝা গেল তাহলে কোষীয় শ্বসনে কি ঘটছে। আচ্ছা, এবার দেখো রেসপিরেটরি সিস্টেমের কম্পোনেন্টের মধ্যে কি কি পড়ছে, দেখো লাংস, লাংসটা কি মেইন অর্গান অফ রেসপিরেশন, ফুসফুস আমরা যেটাকে বলছি, comprised of bronchi, bronchiole and alveoli, responsible for gas exchange, ঠিক আছে। ডায়াফ্রাম প্রাইমারি মাসল অফ রেসপিরেশন, রেসপিরেশনের একদম মুখ্য পেশি কিন্তু এটা, কন্ট্রাক্টস টু এনলার্জ দ্য চেস্ট ক্যাভিটি, যখন এটা সংকোচন হয় তখন চেস্ট ক্যাভিটি বেড়ে যায়, ডিউরিং ইনহেলেশন অ্যান্ড রিল্যাক্স হয়ে যাচ্ছে যখন, তখন চেস্ট ক্যাভিটি কমে যাচ্ছে, ডিক্রিজ হচ্ছে, আর তখন কি হচ্ছে, এক্সালেশন হচ্ছে। অ্যালভিওলি টিনি এয়ার স্যাক ইন দ্য লাংস ওয়্যার গ্যাস এক্সচেঞ্জ অকার, যেখানে কি গ্যাসের এক্সচেঞ্জ ঘটছে, সারাউন্ডেড বাই ক্যাপিলারিজ ফর এফিশিয়েন্ট অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড ট্রান্সফার। এটা কিভাবে সারাউন্ড থাকছে, এটা ক্যাপিলারি দিয়ে, রক্ত জালক দিয়ে এটা ঘেরা থাকছে, এবং এখানে কি হচ্ছে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ ঘটছে।
ট্রাকিয়া দেখো কি হচ্ছে, এটা একটা উইন্ড পাইপ। কোনটাকে ট্রাকিয়া বলছে? এই জায়গাটাকে ট্রাকিয়া বলছে, ঠিক আছে? এটাকে একটা উইন্ড পাইপ, বায়ুর নল বলতে পারো। আর টিউব দ্যাট ক্যারিজ এয়ার অ্যান্ড টু অ্যান্ড ফ্রম দ্য লাংস, লাংসে নিয়ে যাচ্ছে আবার লাংস থেকে নিয়ে আসছে। রেইনফোর্সড উইথ কার্টিলেজ রিংস টু প্রিভেন্ট দ্য কোল্যাপস, এখানে কি হচ্ছে, কার্টিলেজের রিং রিং আকারে থাকছে যাতে এটা কোল্যাপস না করে, চুপসে না যায়, এর জন্য একটা কার্টিলেজের রিং আকারে থাকছে। ব্রঙ্কি কি? টু লার্জ টিউবস দ্যাট ব্রাঞ্চ ফ্রম দ্য ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে দুটো এরকম ব্রাঞ্চ বেরিয়ে গেছে, এদেরকে কি বলা হচ্ছে? ব্রঙ্কি বলা হচ্ছে। ফার্দার সাবডিভাইডিং ইনটু স্মলার ব্রঙ্কিউল, এবার ব্রঙ্কি গুলো আবার কি করছে, এর ভেতরে ঢুকে ব্রঙ্কিউলে ডিভাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে? রিব কেজ দেখো, বোনি স্ট্রাকচার দ্যাট প্রোটেক্ট দ্য লাংস অ্যান্ড প্লে আ রোল ইন ব্রিদিং মেকানিজম, এটার লাংকে কি করছে, প্রোটেক্ট করছে। একটা এরকম খাঁচার মতো, মনে করো একটা লোহার খাঁচা, ভেতরে একটা বেলুন রাখা আছে, তাহলে কি বেলুনটাকে প্রোটেক্ট করবে, এরকমই একটা ব্যাপার। and play a role in breathing mechanism, expands and contracts to assist lung ventilation, ফুসফুসটাকে বাড়তে কমতে কিন্তু এটা সাহায্য করছে। ধরো রিব কেজটা কোনো মুভমেন্ট হচ্ছে না, চেস্ট ক্যাভিটি এরকমই রয়েছে, ফুসফুসটা যদি এবার বাড়ে তাহলে কি হবে, রিব কেজের সঙ্গে ধাক্কা খাবে, তো এটাও কিন্তু এরকম ভাবে কমছে বাড়ছে, বেড়ে কিন্তু লাংসের মুভমেন্টটাকে হেল্প করছে। এবারে দেখো ব্রিদিং কন্ট্রোল, আমাদের ব্রেন তো এগুলো কন্ট্রোল করে, বডির যে কোনো ফাংশন, যে বললাম ইন্টারেস্টিং, আমাদের বডি যে নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাসটাও কিন্তু আমাদের ব্রেন কন্ট্রোল করছে, রিসেপ্টর রয়েছে, অ্যাফারেন্ট নার্ভ, ইফারেন্ট নার্ভ, মানে ডিটেলস বলতে গেলে অনেক কথা বলতে হবে, ঠিক আছে? অত কথা এখন বলা সম্ভব না। দেখো ব্রেইন স্টেম কন্ট্রোল করছে কি, ইনভলান্টারি ব্রিদিং, এই যে একটা অনৈচ্ছিক ব্রিদিং, মানে আমরা নিঃশ্বাস অটোমেটিক নিয়ে যাচ্ছি, তোমার কি চিন্তা করতে হচ্ছে না আমি এখন 5 বার নিঃশ্বাস নেবো, আমি এখন 10 বার নিঃশ্বাস নেবো, সব কিছু চিন্তা করতে হচ্ছে না, তো তুমি কি নিঃশ্বাস নিয়ে যাচ্ছ, কথা বলছো, আমার ক্লাস দেখছো, নিঃশ্বাস নিয়ে যাচ্ছ, ভাত খাচ্ছ নিঃশ্বাস নিচ্ছ, টিভি দেখছো, ফোন দেখছো, নিঃশ্বাস নিয়ে যাচ্ছ, তাই তো? তোমাকে চিন্তা করতে হচ্ছে না যে না আমার আজকে 100 বার নিতে হবে, আমার 1000 বার টার্গেট কমপ্লিট করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, CO2 লেভেল, ইনক্রিজ ইন CO2 লেভেল ট্রিগার ফাস্টার ব্রিদিং, এবার তোমার বডিতে যদি CO2 লেভেলটা ইনক্রিজ করে তোমার ব্রিদিং কিন্তু অটোমেটিক ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে? এগুলো রিসেপ্টর থাকে, রিসেপ্টর এই বার্তাগুলো ব্রেনে নিয়ে যায়, সমস্ত কিছু ব্রেন থেকে কিন্তু কন্ট্রোল হয়। যখন তোমরা নিউরাল কন্ট্রোল অফ রেসপিরেশন পড়বে তখন এগুলো আরো ভালো করে বুঝতে পারবে। অক্সিজেন লেভেল দেখো, ডিক্রিজ ইন অক্সিজেন, অক্সিজেন লেভেল যখন বডিতে কমে যায় তখনও কিন্তু ফাস্টার ব্রিদিং হয়। এটার একটা সব থেকে ভালো এক্সাম্পল হলো মাঠে চলে যাও, গিয়ে দৌড়ে এসো দুপাক, দুপাক দৌড়ালি দেখবে এরকম করে হাঁপাচ্ছ, হ্যাঁ? তো কেন হাঁপাবে তখন? যখন হাঁপিয়ে যাচ্ছ তার মানে কি তোমার বডিতে অক্সিজেনের ঘাটতি হয়েছে, দৌড়ানোর সময় যে এনার্জিটা খরচ হয়েছে তাতে বডির অক্সিজেন গুলো ইউজ হয়ে গেছে, ঠিক আছে, জ্বালানি হিসেবে। এবার তোমার বডিতে অক্সিজেন কমে গেছে, এজন্য তুমি ব্রিদিং নিচ্ছ, বেশি বেশি করে তোমার ব্রিদিং হচ্ছে, তাতে বেশি করে তুমি এয়ার বডিতে যাবে এবং তত বেশি কিন্তু অক্সিজেন যাবে। বোঝা গেল? So respiration essential for life, for microscopic organism to giant tree, every living beings release on respiration for survival, প্রত্যেকের জন্য কিন্তু রেসপিরেশন ইম্পর্টেন্ট। তো আশা করি বুঝতে পেরেছো, যদি কারো কোথাও কোনো ডাউটস থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো, সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।